জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা স্বাগত জানালেন বিএনপি ও জামায়াতের প্রবাসী নেতাকর্মীরা। ২৬ সেপ্টেম্বর দেবেন ভাষণ। এই জায়গাটা ব্রিজ করা আছে, কিন্তু নিচের কাজ শেষ, কিন্তু ব্রিজের কোনো কাজ হয়নি। 17 বছর একটা ব্রিজ হয় না, তো কি দেশে আছি আমরা? হাসপাতাল যাইতে কোনো রাস্তাঘাট নাই। ঢাকা দক্ষিণ সিটির নাসিরাবাদ যেন অবহেলিত গ্রামীণ জনপদ। নেই পাকা সেতু, যাতায়াতে ভরসা বাঁশের সাঁকো। নাগরিক সুবিধা বঞ্চিত বাসিন্দারা, প্রতিশ্রুতির ফুলঝুরি জনপ্রতিনিধিদের। আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী জাবেদের হাজার কোটি টাকা পাচারের প্রমাণের দাবি দুদকের। হুন্ডিতে দুবাইয়ে পাঠানো টাকা ডলার হয়ে চলে যেত বিভিন্ন দেশে, কেনা হতো সম্পদ। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স। জাতিসংঘ অধিবেশনের ভাষণে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান ফরাসি প্রেসিডেন্টের। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে বিকেলে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এবং জাতিসংঘ মিশনের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে থাকছে বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেলে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এবং জাতিসংঘ মিশনের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও তাকে স্বাগত জানান। এই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সেই সরকারটা আমাদের সরকার। অতএব এই অন্তর্বর্তীকালীন সরকারকে রক্ষা করা, সার্থক করা আমাদের দায়িত্ব। যুক্তরাষ্ট্রের মাটি থেকে যুক্তরাষ্ট্রের যুবদলের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাতে জন্য আমরা এখানে এসেছি। আগামী দিনের যে একটা পরিবর্তনের বাংলাদেশ, তারেক রহমানের নেতৃত্বে এই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা এখানে সমবেত হয়েছি। কেউ যদি কনসুলেটের মতো আইন ভেঙে যদি কোনো অন্যায় কাজ করে, আমরা যারা প্রবাসীরা আছি আমরা সেটা প্রতিরোধ করব। তাদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য আমরা অতন্দ্র প্রহরীর মতো জেগে আছি। এয়ারপোর্টে ওনাদের যারা ভক্ত সমর্থক তারা আছেন, তাহের সাহেবকে যারা পছন্দ করেন, দলমত নির্বিশেষে তারা অভ্যর্থনা জানানোর জন্য গিয়েছেন, কোনো ব্যানার প্ল্যাকার্ড ছাড়াই। এর আগে বাংলাদেশ সময় রোববার রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তার সঙ্গে আছেন অন্তর্বর্তী সরকারের ৬ উপদেষ্টা সহ বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। প্রধান উপদেষ্টার সফরের অগ্রবর্তী দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুদিন আগেই তিনি নিউ ইয়র্কে এসে পৌঁছান। রোববার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সময় সংবাদকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার তার বিভিন্ন কার্যক্রম ও পদক্ষেপ বিশ্ব দরবারে তুলে ধরবে। হাই লেভেল সেগমেন্ট যে ৩-৪ দিনে, ওখানে ২৬ তারিখে উনি তার বক্তব্য রাখবেন। সেটার আপনারা তখন জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি। এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন, আন্তর্জাতিক বিষয়দের উপরে উনি বলবেন, এগুলি তো থাকবেই। পররাষ্ট্র উপদেষ্টা জানান ২৬ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ডক্টর ইউনূস। পরদিন অভিবাসীদের সমাবেশে বক্তব্য রাখবেন। অধিবেশনের সাইডলাইনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথেও বৈঠক করবেন সরকার প্রধান। দেখা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও। এমনিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে তো একটা ওই যে ডিনার, যেটাতে উনি তো অ্যাটেন্ড করবেনই। এছাড়া কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে কখনোই দ্বিপাক্ষিক হয় না। এই একটা রিসেপশন উনি দেন যেখানে সবাই হাজির থাকে, সেখানেই তার সাথে দেখা হবে, হয়তো একটু সৌজন্য বিনিময় হবে, সেটা হতে পারে। এবছর জাতিসংঘের ৮০তম বার্ষিকী। এ উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এবারের সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিপাদ্য ব্যাটার টুগেদার 80 years and more for peace, development and human rights। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন ১৪০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এদের মধ্যে অনেকেই নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন। আর এ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
নিউ ইয়র্কের ম্যানহাটান জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এ নিয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের সফর করছেন এবং তিনি বিকেলবেলায় নিউ ইয়র্কে এসে পৌঁছান এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে এবং সেখানে তিনি বিএনপির দুজন, জামাতে ইসলামের একজন এবং এনসিপির দুজন নেতাকে সঙ্গে নিয়ে এসেছেন এবং সেই সঙ্গে তিনি 5-6 জন উপদেষ্টা পরিষদের সদস্য তার সফর সঙ্গী হিসেবে আছেন। তিনি যে আবাসস্থলটিতে উঠেছেন নিউ ইয়র্কের ম্যানহাটানে গ্র্যান্ড হায়াত হোটেল, সেই হোটেলেই আমি এখন অবস্থান করছি এবং ক্লান্তিকর দীর্ঘ যাত্রার পরেও কিন্তু বিরামহীনভাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে অর্থাৎ নিউ ইয়র্কে আসার পরেই তার কর্মসূচি শুরু করে দিয়েছেন। তিনি যখন তার আবাসস্থল গ্র্যান্ড হায়াত হোটেলে উঠেন তার পরপরই এখানে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, যিনি দক্ষিণ এবং মধ্য এশিয়ারও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর, তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং বৈঠক করেছেন। তারপর পরে যে খবরটি আমরা পেয়েছি যে দক্ষিণ এবং মধ্য এশিয়ার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং সেই সঙ্গে ভারতের রাষ্ট্রদূত সার্জিও গোরকে তিনি আগামী বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে বলেছেন। তিনি বলেছেন যে তার সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গঠনমূলক একটি নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচন করতে চায় এবং সেজন্য তার সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তিনি ব্যর্থহীন ভাষায় আবারও বাংলাদেশের যে নির্বাচনটি ফেব্রুয়ারিতেই হবে সেই বিষয়টি মার্কিন রাষ্ট্রদূতকে জানিয়েছেন। তার পরপরই আমরা দেখেছি যে 8 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে এই বৈঠকটি করার পরে তিনি হয়তো বিশ্রাম নেওয়ার কোনো সুযোগই পাননি। তিনি কিন্তু আবার এসডিজির, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের যে সাইডলাইন, সেই সাইডলাইনে একটি বিজনেস, সোশ্যাল বিজনেস, সামাজিক ব্যবসা, সেই সামাজিক ব্যবসা সংক্রান্ত একটি সাইডলাইন বৈঠকে অংশ নেওয়ার জন্য তিনি জাতিসংঘে গেছেন এবং সেইখানে তিনি এই মুহূর্তে অংশগ্রহণ করছেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কয়েকজন উপদেষ্টা এবং তার যে প্রেস সচিব, তারা সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের ভেতরে অভ্যন্তরে এখন যে অনুষ্ঠানটি চলছে সেই অনুষ্ঠানে তার সঙ্গে অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আছেন। তিনি যখন বিমানবন্দরে নামেন, অবতরণ করেন, তখন বিকেল 3টার কিছুক্ষণ পর তখন কিন্তু বিমানবন্দরে বিএনপি এবং জামাতের নেতারা তাকে অভ্যর্থনা জানান এবং স্বাগত জানান। বিশেষ করে বিএনপি, যুক্তরাষ্ট্র বিএনপি, যেহেতু তাদের কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তারা সফরসঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে আছেন, তাকেও স্বাগত জানানোর জন্য এবং অভ্যর্থনা জানানোর জন্য সেখানে যান। এবং আমরা দেখেছি যে সেই সঙ্গে কিন্তু বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রমের উপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, তারাও কিন্তু সেখানে জড়ো হয়েছিল। প্রধান উপদেষ্টার যে বিমান এমিরেটস এয়ারলাইন্স, সেটি নামে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের 4 নম্বর টার্মিনালে, কিন্তু 4 নম্বর টার্মিনালে কিন্তু কেউই বিক্ষোভ করার জন্য কিংবা অভ্যর্থনা জানানোর জন্য কোনো রকম নিরাপত্তা অনুমতি পাননি। তাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে 8 নম্বর যে টার্মিনাল, সেই টার্মিনালে। সেখানেই মোটামুটি শান্তিপূর্ণভাবেই সেই এখানে অভ্যর্থনা এবং সমাবেশ দুই পক্ষই সেটি করেছে, কিন্তু তারপরে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। প্রধান উপদেষ্টার বহর চলে এসেছে আবাসস্থলে। অন্যদিকে তার সফরসঙ্গী হিসেবে এনসিপির 2 জন নেতা ডক্টর তাসনিম জারা এবং আক্তার হোসেন, তারা এবং সেই সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু সাধারণভাবেই তিনি কিন্তু বিমানবন্দরের ইমিগ্রেশন পার হয়ে বাইরে গাড়িতে উঠেন। এই সময়ে আওয়ামী লীগের যে স্থানীয় নেতাকর্মী, তারা কিন্তু ডক্টর তাসনিম জারা এবং আক্তার হোসেনের উপরে হামলা করে, তারা ডিম নিক্ষেপ করে।
এরপরে এই আবাসস্থলে এসে ডক্টর তাসনিম জারা এবং আক্তার হোসেন এবং সেই সঙ্গে জামাতের নায়াবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি কিন্তু সাংবাদিকদেরকে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন এটি কোনো রকমই কোনো বিব্রতকর ঘটনা নয়, এটি কোনো রকমই উদ্বেগজনক কোনো ঘটনা নয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে এটি হয়ে আসছে। তারা বলছেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সারা দেশব্যাপী সারা পৃথিবীব্যাপী যে বাংলাদেশকে অস্থির করা, বিশ্বকে অস্থির করা, বাংলাদেশের রাজনীতিকে অস্থির করার যে ষড়যন্ত্র সেটিরই তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছে। এই ছিল আমার কাছে আজকে প্রথম দিন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এসেছেন জাতিসংঘের সাধারণ পরিষদে তার সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। সহকর্মী হাসানুজ্জামান সাকি যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্র থেকে। দিনভর উত্তেজনা অস্থিরতার মধ্যে রাকসু নির্বাচন ২০ দিন পিছিয়ে ১৬ অক্টোবর। দীর্ঘ বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তকে ছাত্রদল স্বাগত জানালেও শিবির সমর্থিত প্যানেল বলছে পোষ্য কোটা ইস্যু সামনে রেখেই ভোট পেছানো হয়েছে। এদিকে আগামী আবারও শাটডাউন কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। স্লোগানে স্লোগানে মুখর ক্যাম্পাস। রাকসু নির্বাচনের তারিখ পেছানোর প্রতিবাদে ছাত্র শিবিরের এ স্লোগান। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর ভোট গ্রহণ। রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে ২.৫ ঘন্টার জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণের দাবিতে বিক্ষোভ করেন শিবির সমর্থিত প্যানেল। শিক্ষক কর্মকর্তা সংবাদ সম্মেলনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী জানান পোষ্য কোটা ইস্যু সামনে রেখে নির্বাচন পেছানো হয়েছে। পোষ্য কোটা, শিক্ষক নির্যাতন, শাটডাউন ইত্যাদি ইস্যু সামনে এনে রাকসুকে বানচাল করতে বিএনপিপন্থী শিক্ষক, নির্বাচন কমিশন ও প্রশাসন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পরে নির্বাচন পেছানোর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিবির সমর্থিত প্যানেলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি জোহা চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে রাকসু নির্বাচন কমিশনের বৈঠক চলাকালে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেন ছাত্র শিবির সমর্থিত প্যানেল ও ছাত্রদল সহ ৫টি প্যানেলের প্রার্থী ও সমর্থকরা। আমরা মনে করি আজকে নৈতিকতার বিজয় হয়েছে। শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা সকলে মিলে তাদের ষড়যন্ত্র আমরা রুখে দিয়েছি। রাকসু নির্বাচন হবে সকল স্টেক হোল্ডারদের নিয়ে। আমরা চাই যারা এখানে প্রার্থী হয়েছে তাদের নিশ্চয়তা দিব আমরা ছাত্রদল। জামাত শিবির একটি সাজানো নির্বাচন করতে চেয়েছিল, কিন্তু আজকে শিক্ষার্থীরা তৎক্ষণাৎ প্রতিবাদ করে সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে। আগামী ১৬ তারিখ যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী সেটাকে স্বাগত জানিয়েছে। ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে একটা সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উপহার দিব। আমরা যেন সবাইকে নিয়ে একটা সুন্দর রাকসু নির্বাচন করতে পারি। এদিকে প্রতিকূল পরিস্থিতির কারণে নির্বাচন পেছাতে বাধ্য হয়েছে বলে জানান নির্বাচন কমিশন। কোনো দল বা মতাদর্শের পক্ষে কাজ করছে না বলে জানান নির্বাচন কমিশনার মুস্তাফা কামাল আকন্দ। আমরা ১৬ অক্টোবরে রাকসু নির্বাচন করতে চাই, উৎসবমুখর, অংশগ্রহণমূলক এবং সকলকে নিয়ে করতে চাই। আর এখানে কোনো দল মত পক্ষের আগেও আমি এখানে আবারও আমার অঙ্গীকার ব্যক্ত করতে চাই, আমরা সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এটি করেছি। ছাত্র সংগঠন, সক্রিয় যত ধরনের সংগঠন আছে তারা যেন দায়িত্বশীলতার আচরণ করে এবং আমরা যেন দায়িত্বটা পালন করতে পারি, তাদের কাছে স্বনির্বদ্ধ অনুরোধ। উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। অরক্ষিত প্রেসে ব্যালট ছাপানো এবং একটি প্যানেলের পক্ষে ভোট দেয়া ব্যালট সরবরাহ সহ নানা অনিয়মের অভিযোগ করেন তারা। অনিয়মের বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না আসা পর্যন্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার সুযোগ নেই বলে সাফ জানায় সংগঠনটি। ডাকসু নির্বাচনের দিন ভোটে নানা অনিয়মের অভিযোগ তোলে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। নানা অসঙ্গতির কথা লিখিতভাবে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে। প্রায় ২ সপ্তাহ পর সোমবার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে এলেন ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান ও জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায়। ভোটার উপস্থিত হবার আগেই
ভোটার তালিকায় উপস্থিতির স্বাক্ষর দিয়ে দেয়া সহ নানাবিধ জালিয়াতির সংবাদ নির্বাচন চলাকালীন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। খোদ পোলিং অফিসাররাই নির্বাচনের আচরণবিধি জানতেন না বলে অভিযোগ করে ছাত্রদল বলছে প্রার্থীদের কেন্দ্রে প্রবেশে বাধাসহ মবের মুখে ঠেলে দেয়া হয়েছে। যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন তার অবস্থান ক্লিয়ার করতে না পারবে বিষয়গুলো নিয়ে, এই নির্বাচনকে তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। প্রশাসনের পাশাপাশি বেশ কিছু শিক্ষক ও বিএনসিসি সহ কর্তৃপক্ষের নানা ভূমিকার সমালোচনা করেন ছাত্রদল নেতারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির উপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় 18 আগস্ট প্রক্টরীয় কমিটির সঙ্গে সর্বদলীয় ছাত্র সংগঠনের মতবিনিময় সভার সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে স্থগিত করা হয়েছে ছাত্র রাজনীতির উপর আরোপিত নিষেধাজ্ঞা। আরও জানানো হয় ক্যাম্পাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শিক্ষার্থীদের কল্যাণমূলক রাজনৈতিক কর্মকাণ্ড করা যাবে প্রক্টরের অনুমোদন ক্রমে। তবে একাডেমিক ও প্রশাসনিক ভবন এবং আবাসিক হলে আগের মতো নিষিদ্ধ থাকবে মিটিং মিছিল। গত বছরের 6 নভেম্বর ছাত্র রাজনীতির উপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন জারি করে সাস্ট প্রশাসন। দেড়শো আসনে জয় নিয়ে আশাবাদী হলেও ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়েই শঙ্কা জানিয়েছে এনসিপি। সোমবার বিকেলে আগারগাঁওয়ে সিইসির সঙ্গে বৈঠক শেষে দলটির নেতারা বলেন, জুলাই সনদ নিয়ে বিএনপি ও জামায়াতের রেষারেষির কারণেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিবন্ধন ও প্রতীক নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল সোমবার বিকেলে সিইসির সঙ্গে 1.5 ঘণ্টা ধরে বৈঠক করেন তারা। পরে এনসিপি নেতারা জানান, নিবন্ধন ইস্যুতে ইতিবাচক সাড়া মিললেও প্রতীক নিয়ে ষড়যন্ত্র চলছে। প্রতীকগুলো নিয়ে তারা একটি ষড়যন্ত্রমূলক কাজের মধ্য দিয়ে যাচ্ছে, যেটা আমরা তাদেরকে এখনো আপনাদের সামনে, দেশবাসীর সামনে বলতে চাই। এনসিপি নিবন্ধনটা যেই প্রতীকে হবে এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই তিনটির মাধ্যমে হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না। জানান, নির্বাচন সামনে রেখে বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে জোট করবে না এনসিপি। আমরা যেহেতু বিএনপি না, এজন্য বিএনপির ব্লকও যাচ্ছে না। আমরা যেহেতু জামাত না, এজন্য জামাতের ব্লকও যাচ্ছে না। আমরা স্বতন্ত্র। গত 15 বছরে যে তরুণরা আন্দোলন করেছিল, অনেকেই দল সৃষ্টি করেছিল, তারা অনেকেই সম্মত হয়েছেন এনসিপির ব্যানারে যোগ দেওয়ার জন্য। আমরা তাদের সাথে আলোচনা চলমান রেখেছি। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা একসাথে একীভূত হয়ে কাজ করব। 150 আসনে জয় নিয়ে আশাবাদী হলেও ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়েই শঙ্কা জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। কনফিউশন আছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্টটা সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না। ফলত তারাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। আমরা দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনাদের কাছে মাপ চাই, জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন, দ্রুত এটার লিগ্যাল পার্সপেক্টিভ এক্সিকিউশনের লেভেলে এটা একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন। আমরা আমাদের যে সার্ভেগুলো করেছি, আমরা 150টি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে দুপুরে কমিশনের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়নের জন্য নির্বাচন চায় বিএনপি। এনসিপি নেতার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, নির্বাচন নিয়ে তার দলের ভিন্ন কোনো উদ্দেশ্য নেই। বিএনপি সত্যিকারভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জনগণের ক্ষমতা জনগণের কাছে দেওয়ার জন্য, এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচন চাই। এখানে আমাদের কোনো ধরনের অন্য রকমের কোনো ইচ্ছা নাই। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন কোনোভাবেই গণতন্ত্রের পক্ষে নয়। পিআর চাইলে আগে ভোটে জিতে আসার আহ্বান বিএনপি নেতাদের। আর তারা আরও বলেছেন, ফেব্রুয়ারিতে ভোট না হলে ভারতের খপ্পরে পড়বে দেশ, তাই ষড়যন্ত্র প্রতিহত করার বিকল্প নেই। আরও বলেন, 111-এর মতো -2 বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল।
আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি যুক্তিতর্কে বাড়ছে সংশয়। পিআর সহ নানা দাবিতে আলোচনার টেবিল ছেড়ে কোনো দল নেমেছে রাজপথে। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিপক্ষে অনড় বিএনপি বলছে পিআরের দাবিতে আন্দোলন কোনোভাবেই গণতন্ত্রের পক্ষে নয়। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক আরো বলেন, পিআর চাইলে ভোটে জিতে আসতে হবে। ইন্টেরিয়াম গভর্নমেন্টকে বিষাক্ত করে তোলার জন্য আপনারা রাস্তায় নেমে যে আমাদেরকে বিভক্তি করার হীন চেষ্টা করছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা কি গণতন্ত্রের পক্ষের লোক হলেন? সে পিআর পদ্ধতি যদি আনতে হয়, বাংলাদেশের এই ফেব্রুয়ারির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যান, সংবিধান পরিবর্তন করে পিআর দেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, ফেব্রুয়ারিতে ভোট না হলে ভারতের খপ্পরে পড়বে দেশ, তাই ষড়যন্ত্র প্রতিহতের বিকল্প নেই। আওয়ামী লীগ মনে করছে যদি নির্বাচন কোনোভাবে ঠেকিয়ে দেওয়া যায়, যদি কোনোভাবে বিলম্বিত করা যায়, তাহলে প্রফেসর মোহাম্মদ ইউনূস রাগে দুঃখে তিনি হয়তো ক্ষমতা ছেড়ে যাবেন, তারপর হয়তো ভারতের প্রেসক্রিপশনে এখানে অন্য কোন সরকার ক্ষমতায় বসবে। নয়াপল্টনে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিএনপির বিরুদ্ধে চক্রান্তের অংশ হিসেবে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। আগামী নির্বাচনে বিএনপিকে প্রতারিত করা, বিএনপি যাতে ভালো ফল করতে না পারে এই কারণে প্রশাসনকে তারা তাদের নিজের হাতের মুঠোয় নেওয়ার একটা প্রচেষ্টা করেছেন। শেখ হাসিনা পারেনি, এখন যারা ভেতর থেকে চেষ্টা করছে তারাও সেই জিনিসটি করতে পারবেন না। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। শেষ হলো শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের হত্যা মামলায় ৪৮ জনের সাক্ষ্য ও জেরা। এদিন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক আলী আহসান জুনায়েদকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। জেরায় সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ ইস্যুতে প্রশ্ন তোলেন তিনি। জবাবে সাক্ষী বলেন, ছাত্র জনতার আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত। এছাড়া গণহত্যায় জড়িতদের বিচার দাবি করেন তিনি। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে জুলাই আগস্টের হত্যা মামলায় ৪৮তম সাক্ষী ছিলেন আন্দোলনের সংগঠক আলী আহসান জুনায়েদ। রোববার দেয়া জবানবন্দির ওপর সোমবার তাকে জেরা করে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। জেরার শেষ পর্যায়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ ইস্যুতে প্রশ্ন ছুড়ে দেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। সরকার বিরুদ্ধে যে আন্দোলনটা করেছে এটা ষড়যন্ত্রেরই অংশ, সেই হিসেবে তাদেরকে আমি ষড়যন্ত্রকারী বলেছি। আর টার্গেট করে গুলি করেছি এই জন্য, যেহেতু এটা একটু ষড়যন্ত্র, সেই জন্য আমি মনে করি এবং আমার ক্লায়েন্ট মনে করে যে এই গুলিগুলি তার নির্দেশে আমার শেখ হাসিনা, আমার যে আসামি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের নির্দেশে হয় নাই। এটা তারা নিজেরাই যে কোনোভাবে হোক তৈরিকৃত একটি গুলির অংশ। আসামি পক্ষের এমন প্রশ্নে হতবাক সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ানো জুনায়েদ। জবাবে বলেন, এটি ছিল ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত ও বৈধ আন্দোলন। যেখানে নির্মমভাবে হেলিকপ্টার থেকে গুলি করা হলো, মানে নানাভাবে গুলি করে আন্দোলনকারীদেরকে হত্যা করা হলো, সেখানে বলা হচ্ছে যে এগুলো ছিল ষড়যন্ত্র। এই যে আওয়ামী মানসিকতা, এই যে ফেসিবাদী মানসিকতা, এই ফেসিবাদী মানসিকতাকেই বাংলাদেশের মানুষ এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রত্যাখ্যান করেছে। এটা কোনো সরকার পতনের আন্দোলন বা মেটিকুলাস ডিজাইন ছিল না, বা ষড়যন্ত্র ছিল না, বা পরিকল্পনা ছিল না, ছাত্রদের ন্যায্য দাবি ছিল। এদিন এ মামলায় ৪৯তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন গুলিতে নিহত সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। এদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলায় ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। হাজির করা হয় গ্রেফতার ৬ আসামিকে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। হুন্ডির মাধ্যমে প্রথমে টাকা পাঠানো হতো দুবাই, পরবর্তীতে সেই টাকা ডলার হয়ে চলে যেত বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশ থেকে পাচার হওয়ার টাকায় কেনা হতো বাড়ি এবং বাংলো। এভাবে পাচার হওয়া ২৫ কোটি টাকার তদন্ত করতে আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর জাভেদের ১,০০০ কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে দুদক। জাভেদের শিল্প গ্রুপের ২ কর্মকর্তার আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও উঠে এসেছে টাকা পাচারের নানা তথ্য। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস।
আওয়ামী লীগ নেতা ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মাত্র 25 কোটি টাকা পাচারের একটি মামলা তদন্তে নেমে কেঁচো খুঁড়তে সাপ বের করে এনেছে দুদক। প্রথম ধাপে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে তার সম্পদের তথ্য পাওয়া যায়। পরে আরো 5 দেশে সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে। মামলার তথ্য অনুযায়ী 25 কোটি টাকা ঋণ নিতে গিয়ে জাবেদ জালিয়াতির আশ্রয় নেন। নিজ ব্যবসা প্রতিষ্ঠান আরামিড গ্রুপের কর্মচারীকে নাম সর্বস্ব ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে নেওয়া হয় ঋণ। সেই ঋণ আরো কয়েকটি নাম সর্বস্ব ব্যবসা প্রতিষ্ঠানের নামে খোলা ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। এরপর সেই টাকা পাচার করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। মামলা তদন্তে নেমে গত 17 সেপ্টেম্বর রাতে আরামিড গ্রুপের 2 এজিএম আব্দুল আজিজ ও উৎপল পালকে নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেফতার করে দুদকের একটি দল। এরপর তাদের আদালতের নির্দেশে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গত সোমবার 164 ধারায় চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। কিভাবে টাকা পাচার হয়েছে দেশ থেকে, তো কিভাবে টাকাগুলো পাচার হওয়ার পরে এই পাচারকৃত টাকার মাধ্যমে যে অবৈধ সম্পত্তি অর্জিত হয়েছে দেশের বাইরে, এই দেশের বাইরে অবৈধভাবে অর্জিত সম্পত্তিগুলাই তারা দেখাশোনা করতেন। দুদকের তথ্য অনুযায়ী আরামিড গ্রুপের এজিএম উৎপল পাল সাবেক মন্ত্রী জাবেদের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে বিদেশের সম্পদ অর্জন ও দেখাশোনার দায়িত্বে ছিলেন। উৎপল দেশ থেকে দুবাই ও দুবাই থেকে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে জাবেদের পরিবারের অর্থ পাচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত। অন্যদিকে আব্দুল আজিজ আরামিড থাই অ্যালুমিনিয়ামের এজিএম হিসেবে জাবেদের সম্পদ কেনাবেচা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। হুন্ডির মাধ্যমে টাকা প্রথমে দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়ে সম্পত্তি ক্রয় করা হতো বলে জানায় দুদক। প্রাইমারিলি যে তথ্যগুলো পেয়েছি তাতে করে প্রাসঙ্গিক মিল রয়েছে এবং তারা স্বীকারও করেছে যে সাইফুজ্জামান চৌধুরী বিদেশে টাকা পাচার করেছে এবং কোন কৌশলে পাচার করেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আরও তদন্ত করছি, তদন্তে বিস্তারিত উঠে আসবে। গত 24 জুলাই দুদকের পক্ষ থেকে মামলা হয়েছে ইউসিবিএল ব্যাংক থেকে 25 কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচারের অভিযোগে। আসামি সাবেক মন্ত্রী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা সহ 31 জন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। নাসিরাবাদ ঢাকা দক্ষিণ সিটির 75 নম্বর ওয়ার্ড। কাগজে কলমে স্থানটি সিটি কর্পোরেশনের ভেতরে হলেও সুযোগ সুবিধার দিক দিয়ে নাসিরাবাদের অবস্থান একদম তলানিতে। বছরের পর বছর কর দিয়েও মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এখানকার প্রায় 12 গ্রামের বাসিন্দা। নেই পর্যাপ্ত পয় নিষ্কাশনের ব্যবস্থা। এতে বর্ষায় ভোগান্তি ওঠে চরমে। আর যাতায়াতে বাসের সাঁকোই এখানকার নিত্যদিনের ভরসা। বছরের পর বছর জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতির ফুলঝুরি ছাড়া আর কিছুই পায়নি তারা। শরীফ রুবেলের ছবিতে আলামিন তুষারের রিপোর্ট। বয়সের ভারে হাঁটতেও যেখানে কষ্ট, সেখানে প্রায় প্রতিদিনই উঁচু এই সাঁকো পেরোতে হয় 90 ছই জালাল মিয়াকে। খালে নিয়মিত নৌযান চলাচল করায় ঝুঁকিও নেহায়েত কম নয়। এখানকার প্রায় 12 গ্রামের বাসিন্দার এই দুর্ভোগ নিত্যদিনের। কি ভাবছেন, গ্রামে কোথাও বেড়াতে এসছি? একদমই না, এটি খোদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি অংশ। এখানকার বাসিন্দাদের নিত্যদিন তাদের জরুরি কাজ করতে এমনই বাঁশের তৈরি সাঁকো ব্যবহার করতে হয়। এছাড়া অন্যান্য নাগরিক সুবিধার ক্ষেত্রেও তাদের পোহাতে হয় তীব্র ভোগান্তি। ঢাকা দক্ষিণ সিটির 75 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বছরের পর বছর কর দিচ্ছেন ঠিকই, কিন্তু বাজারহাট, চিকিৎসা কিংবা শিক্ষার মতো সেবা পেতে ব্যবহার করতে হচ্ছে এমন বাঁশের সাঁকো। বছর বছর জনপ্রতিনিধিরা এসেছেন, আশ্বাস দিয়েছেন, চলেও গেছেন, কিন্তু একটি পাকা সেতুর স্বপ্ন বাস্তব হয়নি। লক্ষ লক্ষ মানুষ হয়ে গেলে শুদ্ধাই আনতে মানুষ। এই জায়গাটা ব্রিজ করা আছে, কিন্তু নিচের কাজ শেষ, কিন্তু ব্রিজের কোনো কাজ হয়নি। 17 বছর একটা ব্রিজ হয় না, কি দেশ আছি আমরা। কেবল সেতুই নয়, সড়কেরও বেহাল দশা দক্ষিণ সিটির শেষ প্রান্তের এসব এলাকার। যতটুকু সড়ক আছে সেখানেও বেশিরভাগ স্থানে নেই সড়কের পিচ, কোথাও নেই ম্যানহোলের ঢাকনা, আর সড়ক বাতির তো যেন বালাই নেই। হাসপাতাল যাইতে কোনো রাস্তাঘাট নাই, ভালো নাই, রাস্তার অবস্থা অনেক খারাপ। আত্মীয় আসলে আমাদের ধিক্কার দেয়, বলে কিসের টাকা তোরা। দীর্ঘ 17 বছরের ভিতরে কত এমপি মন্ত্রী ছিল, এই পর্যন্ত একটা রাস্তাঘাটের কাজ করতে পারে নাই। লোকবলের অভাবে সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া নাসিরাবাদের মতো নতুন ওয়ার্ডগুলোর কাজ অন্যান্য এলাকার সঙ্গে সমন্বয় করে করতে হচ্ছে, আর এতে পর্যাপ্ত নাগরিক সেবা দিতে ব্যর্থ সিটি কর্পোরেশন। সেই দায় স্বীকার করে নিয়ে আবারও নতুন করে প্রকল্পের কথা জানালেন প্রধান নির্বাহী। এই এলাকাগুলোতে আমাদের নাগরিক সুবিধা আমরা শতভাগ কিন্তু নিশ্চিত করতে এখনো পারি না। ছোটখাটো প্রকল্প দিয়ে আসলে কঠিন, যেহেতু নতুন অন্তর্ভুক্ত এলাকা, অনেক রাস্তায় কিন্তু কাঁচা রাস্তা আছে। সেক্ষেত্রে আমরা আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশন একটি প্রকল্প
অলরেডি আমরা জমা দিয়েছি। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, নগরকে বড় করার আগে যেমন পরিকল্পনা দরকার, তেমনি দরকার নাগরিক সচেতনতা, আর যার দায়িত্ব নিতে হবে নগর কর্তৃপক্ষকে। তা না হলে ভোগান্তি থেকে মুক্তি মেলা দেয়। বলার জো নাই যেটা একটা সিটি কর্পোরেশন আওতাধীন এলাকা। এখন দেখা যাচ্ছে কোথাও 3টা ব্রিজ হচ্ছে, কোথাও একটা ব্রিজ হচ্ছে না। তাহলে এই সিদ্ধান্তগুলো তো আসলে সঠিক যে আমরা বলি প্ল্যানিং অ্যাসেসমেন্ট দিয়ে হচ্ছে না। দ্রুত এইসব এলাকাগুলোর জন্য একটা প্ল্যান করে সে প্ল্যান মাফিক বিভিন্ন ধরনের উন্নয়নের উদ্যোগগুলো নেওয়া উচিত। শুধু নাসিরাবাদ নয়, ওই এলাকার আশপাশে ত্রিমোহনী, গুদারাঘাট, খিলগাঁও এবং ডেমরা থানার বাসিন্দারাও ঢুকছেন নানা নাগরিক বঞ্চনায়। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। 11 কোটিরও বেশি মোবাইল গ্রাহকের ব্যক্তিগত তথ্যের কাগজে বা হার্ড কপি ধ্বংস করতে চায় বাংলালিংক ও গ্রামীণফোন। অপারেটর দুটি বলছে এসব গ্রাহকের তথ্য এরই মধ্যে ডিজিটালি সংরক্ষণ করা হয়েছে। তাই কাগজে কপি সংরক্ষণে বাড়তি ব্যয় ও নিরাপত্তার ঝুঁকি আর নিতে চায় না তারা। বিটিআরসির কাছে অনুমতি চেয়ে অনুমোদন করেছে অপারেটর দুটি, যদিও কোনো সিদ্ধান্ত জানায়নি নিয়ন্ত্রক সংস্থা। শুভখানের রিপোর্ট। বিটিআরসির নির্দেশনা মেনে 2010 সালের 30 সেপ্টেম্বর থেকে কাগজের ফরমে গ্রাহকের নাম, জন্ম তারিখ, এনআইডি নম্বর সহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে মোবাইল অপারেটররা। তবে 2018 সালের আগস্টে এসব তথ্য ইলেকট্রনিক ফরম্যাটে সংরক্ষণের নির্দেশনা দেয় নিয়ন্ত্রক সংস্থা। নির্দেশনা বাস্তবায়নের পর গ্রাহক তথ্যের কাগজে কপি সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখছে না মোবাইল অপারেটররা। সম্প্রতি বিটিআরসির কাছে সংরক্ষিত 11 কোটি 90 হাজার গ্রাহকের ব্যক্তিগত তথ্যের হার্ড কপি ধ্বংসের অনুমতি চেয়েছে গ্রামীণফোন ও বাংলালিংক। বাংলালিংক বলছে 2018 সাল পর্যন্ত তাদের কাছে 7 কোটি 10 লাখ 71 হাজার 164 জন গ্রাহকের হার্ড কপি রয়েছে। এর মধ্যে 2 কোটি 93 লাখ 59 হাজার 662টি হার্ড কপি ধ্বংস করার জন্য প্রস্তুত রয়েছে। প্রায় 1 লাখ বাক্স এই একটা পুরো ওয়্যারহাউসে মেইনটেইন করতে হচ্ছে। এটার প্রয়োজনীয়তা নেই, কারণ অলরেডি আমাদের সফট কপি সব কিছু আছে। আর গ্রামীণফোন বলছে তাদের কাছে মোট হার্ড কপি রয়েছে 21 কোটি 26 লাখ 70 হাজার। এর মধ্যে ধ্বংস করার জন্য প্রস্তুত রয়েছে 8 কোটি 10 লাখ 90 হাজার। অর্ধ ফুটবল মাঠের সমান আমরা জায়গা অকুপাই করে রেখেছি এই কাগজগুলোকে রাখার জন্য। যেহেতু এটার সব ধরনের স্ক্যান কপি আমরা করেছি, সেক্ষেত্রে যদি তারা এগ্রি করে, আমরা প্রপার রিসাইকেলিং এর মাধ্যমে এই জিনিসগুলোকে আমরা কিভাবে বিনষ্ট করতে পারি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে ফাইলগুলো পুনঃনিরীক্ষণের পক্ষে বিটিআরসি। বর্তমানে দেশের 18 কোটি 88 লাখ গ্রাহককে মোবাইলে ভয়েস ও ইন্টারনেট সেবা দিচ্ছে 4 অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। চলতি বছর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 179 জনের। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এবার মৃত্যুর হার বেশি 20 থেকে 30 বছর বয়সী রোগীর। পরিস্থিতি মোকাবিলায় গঠন করা হচ্ছে আলাদা চিকিৎসক কমিটি। ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। রোববার 24 ঘন্টায় ডেঙ্গুতে 12 জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যা একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু। এমন পরিস্থিতিতে সোমবার সংবাদ সম্মেলনে আসে স্বাস্থ্য অধিদপ্তর। জানানো হয়, এবছরের সবচেয়ে বেশি মৃত্যুর হার 20 থেকে 30 বছর বয়সী রোগীর। 50% এবং 70% রোগী হাসপাতালে ভর্তি হওয়ার এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল পরিচালক জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য আলাদা চিকিৎসক কমিটি গঠন করা হচ্ছে। এক রোগীকে একাধিক ডাক্তার নয়, এক ডাক্তারই দেখবেন। ডেঙ্গুর জন্য আমরা ফিক্সড মেডিকেল টিম করেছি, যে যত ডেঙ্গু রোগী ভর্তি হবে তারা এই যে নির্দিষ্ট যে এই 10 জন 12 জন মেডিকেল টিম বা বিশেষজ্ঞ সমন্বয় যে টিমটা আছে তারা চিকিৎসা দেবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, গত বছরের তুলনায় মৃত্যু হার কম হলেও এবার আক্রান্তের সংখ্যা অনেক বেশি। মৃত্যুগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে অর্ধেকের বেশি ভর্তি হওয়ার প্রথম দিনের মধ্যেই মারা যাচ্ছে এবং 2/3 মোটামুটি দ্বিতীয় দিনের মধ্যে মারা যাচ্ছে। মৃত্যু ঝুঁকি কমাতে জ্বর হলে অবহেলা নয়, বাধ্যতামূলক পরীক্ষার তাগিদ দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। কন্ট্রোল শরীরের সিস্টেমগুলো যদি কাজ। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুর 4 আসন থেকে আলগি ও হামিরদি ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনে সংযুক্ত করার প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সোমবার দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের উপজেলার
সুয়াদি এলাকায় সড়কের পাশে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তারা দ্রুত ইউনিয়ন দুটি পুনরায় ফরিদপুর ৪ আসনে অন্তর্ভুক্ত করার দাবি জানান। একই সঙ্গে থানা উপজেলা পরিষদে হামলার ঘটনায় করা মামলা যেন কোনো সাধারণ মানুষকে হয়রানি না করা হয় সেদিকেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। দেড় যুগ ধরে বন্ধ থাকা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ছাত্রাবাসগুলো চালুর দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি করা হয়। শিক্ষার্থীদের দাবি, 2009 সালে 2 ছাত্র সংগঠনের সংঘর্ষের পর নিরাপত্তার অজুহাতে কলেজের 3টি ছাত্রাবাস বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে 2016 সালে আক্তার আলী বুন ও 2019 সালে শহীদ তিতুমির হল সংস্কার করা হলেও চালু হয়নি। আর শেরেবাংলা হল একেবারেই পরিত্যক্ত। হলের জানালা দরজা খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। দ্রুত আবাসন সুবিধা নিশ্চিতের দাবি জানান তারা। পটুয়াখালীতে শিক্ষার্থী ধর্ষণ ও হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা। সোমবার দুপুরে কলাপাড়া বালিয়াতলী শিশুপল্লী একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী লামিয়াকে ধর্ষণ শেষে নির্মমভাবে হত্যার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের ফাঁসির দাবি জানায় বক্তারা। এছাড়া দোষীদের দ্রুত বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে রংপুর সিটি কর্পোরেশনের 10,000 সড়ক বাতি অকেজো। মূল শহরে আলোর ঝলকানি থাকলেও আশপাশের পাড়া ও মহল্লা অন্ধকারে নিমজ্জিত। এ কারণে বাড়ছে বিভিন্ন অপরাধ। কর্তৃপক্ষ বলছে, নতুন বাতি কিনতে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। রেদওয়ান হিমেলের রিপোর্ট। রংপুর সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর চিত্র। জ্বলছে বাহারি রকমের সড়ক বাতি, তবে বিপরীত চিত্র বিভিন্ন আবাসিক এলাকায়। নগরীর 33টি ওয়ার্ডের বেশিরভাগ এলাকার সড়ক বাতি নষ্ট। নগরবাসীর অভিযোগ, অন্ধকারের সুযোগে বাড়ছে নানা অপরাধ। এই লাইটটা যে লাগাইছে, এই লাইটটা লাগানোর পর কয়েকদিন পর নষ্ট হয়ে গেছে। রাস্তার সাইডে থেকে চোর গুন্ডে কখনো নামে আসে। তো অ্যাডজাসেন্ট এরিয়াতে মানে কোনো লাইট নাই, অন্ধকার। তারপর আপনি রাস্তাগুলো যদি দেখেন, সেটা তো আরেক ধরনের ভীতিকর অবস্থা। আমরা চাই এই রোডটায় যেন অতি শীঘ্রই লাইটের ব্যবস্থা করা হয়। কর্তৃপক্ষ বলছে, নতুন সড়ক বাতি কিনতে টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। টেন্ডারটা অলরেডি কাজ আদেশ দেওয়া হয়েছে। মনে হয় এই মাসে অথবা সামনের মাসের দিকেই আমরা মালামাল পেলে বাকি যে অকেজো লাইটগুলো মেরামত করার সুযোগ পাবো। আর নগর পুলিশ বলছে, যে কোনো অপরাধ দমনে সতর্ক তারা। শহরব্যাপী বিভিন্ন পয়েন্টে, গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল টিম, পিকেট টিম প্রতিনিয়তই ডিউটি করে। তো এর পাশাপাশি যদি শহরব্যাপী পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে, পর্যাপ্ত সিসি ক্যামেরার ব্যবস্থা থাকে, তাহলে এগুলো আমাদের অনেক সহায়ক ভূমিকা পালন করে। সিটি কর্তৃপক্ষের তথ্য মতে, নগর জুড়ে থাকা 20,000 সড়ক বাতির অর্ধেকই অকেজো। সিটি কর্পোরেশনের অধিকাংশ এলাকায় সড়ক বাতি অকেজো থাকায় বেড়েছে দুর্ঘটনা, চুরি ও ছিনতাই। তাই দ্রুত জননিরাপত্তায় সড়ক বাতি মেরামতে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। দিনাজপুরের হিলিতে সড়কে ঢালাই দেওয়ার কয়েকদিনের মাথায় হাত দিতেই উঠে যাচ্ছে কার্পেটিং। নিম্নমানের কাজের কারণে এমন পরিস্থিতির অভিযোগ এলাকাবাসীর। তবে বৃষ্টির কারণে কাজে সমস্যা হয়েছে দাবি ঠিকাদারের। কাজে অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। একের পর এক উঠছে কার্পেটিং, অথচ সড়কটি নতুন পিচ ঢালাই করা। দিনাজপুরের হাকিমপুরের হিলি বিরামপুর সড়কের লোহাচড়া মোড় থেকে গ্রামের ভেতর পর্যন্ত 1.5 কিলোমিটার সড়কের এমন দশা। এলাকাবাসী বলছেন, সড়কটির কাজ পায় দিনাজপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মতিন এন্টারপ্রাইজ। গত 18 সেপ্টেম্বর সড়ক কার্পেটিং এর কাজ শেষ করে, কিন্তু একদিনের মাথায় সড়কের বিভিন্ন স্থানে ফাটল ধরে এর কার্পেটিং উঠে যাচ্ছে। রাতের আধারে নিম্নমানের মালামাল দিয়ে কোনো রকম কার্পেটিং করার কারণেই এমন পরিস্থিতি, অভিযোগ স্থানীয়দের। রাস্তার কাজ ভালো না, রাস্তাতে বৃষ্টি পড়েছে, ওই সময়
পিচ মারিছে, ওই পিচ তো কাজ করবে না রাস্তায়। কালকে রাস্তা করে দিয়ে চলে গেছে, আমরা আজকে আসতে দেখি রাস্তা চড়া ধরে ধরে উড়ে যাচ্ছে। পিচ নেই, কিচ্ছু নেই, এভাবে কাজ করে দিয়ে গেলে আমাদের জনগণ কিভাবে চলবে দেখেন। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও কার্পেটিং এর সময় বৃষ্টির কারণে সড়কের কিছু জায়গায় সমস্যা হয়েছে দাবি ঠিকাদারের। তবে তদন্তে অনিয়ম পেলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন উপজেলা প্রকৌশলী। বৃষ্টির কারণে যেহেতু এটা হয়েছে, যদি কোনো সমস্যা হয় তাহলে তো রেকটিফাই করবোই, আর রেকটিফাই যখনই করবো তখন তো ঠিকাদারের বিপক্ষে চলে গেল, কারণ ঠিকাদারের পানিশমেন্ট তো হয়েই গেল। ঠিক আছে, তাহলে এটা তো মানে রেকটিফাই না করা পর্যন্ত তো আমরা ঠিকাদারকে পরবর্তী কোনো অ্যাকশনে যাব না, বিল বলেন যে কোনো বলেন। উপজেলা প্রকৌশল অধিদপ্তরের অধীনে সড়কটি নির্মাণে ব্যয় হয় 24,95,000 টাকা। সময় সংবাদ, হিলি। দ্রুত সময়ের মধ্যে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ ও বিশ্ব রোড অংশের 4 লেনের কাজ শেষ হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক। সোমবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন অংশ পরিদর্শন শেষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। রিজেক্ট পেমেন্ট হবে পুরো এলাকাটাই, হয়তো ডিসেম্বরের মধ্যে এটা কাজটা শেষ হয়ে যাবে। আমরা নিরাপত্তার ভয় পাইতেন, আমাদের ডিসি সাহেবের সাথে কথা বলে, পররাষ্ট্রমন্ত্রীর কথা বলে আমরা মোটামুটি ওনাদেরকে একটু আশ্বস্ত করছি যে এখানে আসলে কোনো অসুবিধা হবে না। নীলফামারীতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ও কমিউনিটি ক্লিনিকের সেবা দান কার্যক্রম জোরদারের করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিকের উপসচিব মোহাম্মদ নাসির উদ্দিন। এ সময় জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক ইনচার্জ, স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা ও কর্মচারী সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। রংপুর অঞ্চলের পিছিয়ে পড়া নারীদের স্বনির্ভর করতে 2009 সালে 8 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা নারী হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রটি তেমন কাজে আসছে না। জনবল সংকট, পুরনো আমলের অবকাঠামো আর সুযোগ সুবিধার অভাবে প্রশিক্ষণ নিতে আসা নারীরা পড়ছেন বিপাকে। তবে জনবল নিয়োগ সহ অবকাঠামো সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠানটি কার্যক্রম গতিশীল করতে মহিলা বিষয়ক অধিদপ্তরের চিঠি দেওয়ার কথা জানালেন সংশ্লিষ্টরা। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। রংপুর বিভাগের 8 জেলার নারীদের প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নির্মিত দিনাজপুর মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। জনবল কাঠামোতে 26 জন থাকার কথা থাকলেও মাত্র 4 জন দিয়ে চলছে কার্যক্রম। প্রশিক্ষণের কাজ চলছে খণ্ডকালীন 3 জন প্রশিক্ষক দিয়ে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে স্লোগান আর আগ্রাসন বিরোধী প্ল্যাকার্ড হাতে ইতালির রাজধানী রোম সহ বিভিন্ন শহরে নেমে আসে হাজারো মানুষ। সোমবার এই দাবিতে বন্ধ থাকে স্কুল, কলেজ, স্থবির হয়ে পড়ে গণপরিবহন। বিক্ষোভকারীরা চরম ডানপন্থী জর্জিয়া মেলোনি সরকারের নীরবতার তীব্র সমালোচনা করেন। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্রের রিপোর্ট। স্বাধীন ফিলিস্তিন আর মুক্ত গাজা স্লোগানে মুখরিত রোমের প্রাণকেন্দ্র। সোমবার স্থানীয় সময় সকাল 11টায় আন্তর্জাতিক ট্রেন স্টেশন টার্মিনি চত্বরে জড়ো হয় হাজার হাজার মানুষ। ভিড়ে ছিলেন সাধারণ কর্মজীবী থেকে শুরু করে ইতালির রোমের ঐতিহাসিক লা সাপিয়েন্সা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ফিলিস্তিনের যুদ্ধে সাধারণ নাগরিকদের হত্যা করা হচ্ছে, তা অসহনীয়। আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি। এই বিষয়ে ইতালির নীরবতা মানা যায় না। আমরা সত্যিই শোকাহত। আশা করি এই ধরনের বিক্ষোভ যুদ্ধ পরিস্থিতির পরিবর্তন আনবে। ইতালির অবস্থানে আমরা হতাশ, তবে চাই সরকার যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিক। শ্রমিক ইউনিয়নগুলো বিক্ষোভে অনুপস্থিত থাকলেও বিপুল পরিমাণে সাধারণ মানুষ রাস্তায় নামে। শুধু রোম নয়, বলোনিয়া সহ বেশ কয়েকটি শহরে একযোগে বিক্ষোভ হয়। গাজার পক্ষে সরকারকে অবস্থান নিতে চাপ দিতে এই প্রথম দেশ জুড়ে পালিত হলো সাধারণ ধর্মঘট। আমরা সাপিয়েন্সা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, যুদ্ধ মেনে নিচ্ছি না, তাই আজকের সাধারণ
সাধারণ ধর্মঘটে অংশ নিয়েছি। বিশ্বাস করি এই চাপের ফল মিলবে। আমরা টার্মিনি স্টেশনে এসেছি ইসরায়েল বিরোধী বিক্ষোভে যোগ দিতে এবং আজকের সাধারণ ধর্মঘটকে সফল করতে। যুদ্ধ বন্ধ চাই, শান্তি চাই। সমাবেশ শেষে মিছিল বের হয় রোমের রাস্তায়। ঢাক ঢোলের তালে নাচতে নাচতে বিক্ষোভকারীরা হাঁটেন 4 ঘন্টা। ধর্মঘটের কারণে লিভর্নো সহ প্রধান প্রধান বন্দরও কার্যত অচল হয়ে পড়ে। অবশেষে রোমের পোর্তা মাজ্জোরে গিয়ে মিছিলের সমাপ্তি ঘটে। সময় সংবাদ, ইতালি। ইসরায়েল সিরিয়ার শান্তি আলোচনায় বড় ধরনের অগ্রগতি। দুই দেশের মধ্যকার নিরাপত্তা চুক্তি প্রায় 99% সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। লেবাননে হিজবুল্লাহকে দুর্বল করার কারণে ও উত্তর সীমান্তে সাফল্যেই এর আলোচনার সুযোগ তৈরি হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে নেতানিয়াহু ও সারার উপস্থিতিতে চুক্তির ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। একদিকে ইউরোপের বিভিন্ন দেশ ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশ হয়েও সিরিয়া গাজায় গণহত্যা চালানো ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দামেস্কের সঙ্গে প্রাথমিক আলোচনা ইতিবাচক পর্যায়ে গেছে। লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহকে দুর্বল করা এবং উত্তর সীমান্তে সাফল্যের কারণেই দুই পক্ষের মধ্যে এই আলোচনার সুযোগ তৈরি হয়েছে বলে দাবি করে রোববার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, জাবাল অঞ্চলে বসবাসরত দ্রুজ মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা তেল আবিবের অগ্রাধিকার। মার্কিন গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইসরায়েল ও সিরিয়ার মধ্যকার নিরাপত্তা চুক্তি প্রায় 99% সম্পন্ন হয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যে চুক্তির ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। মূল বাধা এখন কেবল ঘোষণার সময়সূচি এবং সিরিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক বিবেচনা। তবে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে নেতানিয়াহু ও সারার উপস্থিতিতে চুক্তির ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে অংশ নিচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা। এর মাধ্যমে 1967 সালের পর প্রথমবার কোনো সিরীয় নেতা বিশ্বমঞ্চে বক্তব্য রাখতে যাচ্ছেন। নিউ ইয়র্কে পৌঁছেই তিনি প্রবাসী সিরীয়দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। আর এই সফরের মধ্য দিয়ে প্রেসিডেন্ট আল সারা বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করছেন, যার মধ্যে নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। জাপানে বাড়ছে বয়স্কদের সংখ্যা, পাল্লা দিয়ে কমছে শিশু জন্মহার। এদিকে অর্থনীতি ও সমাজ ব্যবস্থা ঠিক রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেশটির সরকারের জন্য। সংকট মোকাবিলায় অবসর গ্রহণের বয়স বাড়ানোর পাশাপাশি শ্রমশক্তির ঘাটতি পূরণে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তবে বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিবার বান্ধব নীতি এবং কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে আরও মনোযোগ দিতে হবে। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। জাপানের মোট জনসংখ্যা এখন প্রায় 12 কোটি। এর মধ্যে 65 বছর বা তার বেশি বয়সীদের সংখ্যায় প্রায় 3,70,00,000 অর্থাৎ প্রতি 3 জনের মধ্যে একজনই বয়স্ক। আরও উদ্বেগের বিষয় হলো 75 বছর বা তার বেশি বয়সীদের সংখ্যা দ্রুত বাড়ছে দেশটিতে। জাপানে জন্মহারও অতীতের যে কোনো সময়ের চেয়ে নিচে নেমে গেছে। গড়ে একজন নারী এখন মাত্র 1.2 শিশুর জন্ম দিচ্ছেন, যা জনসংখ্যা স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় 2.1-এর চেয়ে অনেক কম। এ কারণে জাপানের তরুণদের সংখ্যাও দ্রুত কমে যাচ্ছে। কর্মক্ষম জনগোষ্ঠী কমে যাওয়ায় শিল্প খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে ভবিষ্যতে দেশটির জনগণের পেনশন ও স্বাস্থ্যসেবার খরচ মেটানো সরকারের জন্য আরও কঠিন হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা। চলমান এই সংকট মোকাবিলায় নানা উদ্যোগ নিয়েছে দেশটি। বয়স্কদের কর্মক্ষেত্রে সক্রিয় রাখার জন্য অনেক কোম্পানি অবসর গ্রহণের ক্ষেত্রে বয়স সীমা বাড়াচ্ছে। পাশাপাশি রোবট, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশন ব্যবহার করে শ্রমশক্তির ঘাটতি পূরণের চেষ্টা চলছে। বিদেশি কর্মীদের জন্য নতুন ভিসা প্রোগ্রামও চালু করে বিভিন্ন খাতে তাদের অন্তর্ভুক্ত করারও পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, জন্মহার বাড়াতে জাপানকে দীর্ঘমেয়াদী পরিবার বান্ধব নীতি, শিশু লালন পালন সহায়তা এবং কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির দিকে আরও মনোযোগ দিতে হবে। নয়তো আগামী কয়েক দশকে দেশের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তা আরও সংকটের মুখে পড়বে আশঙ্কা তাদের। মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান।
কম্বোডিয়ার কান্ডাল প্রদেশে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফেস্টিভ্যাল অব দ্য ডেড এর শেষ দিনের আয়োজন। মহিষ, ঘোড়দৌড় আর পূজার্চনায় ভরে ওঠে কম্বোডিয়ার বিখ্যাত বৌদ্ধ মন্দির। 2 সপ্তাহ ব্যাপী এই উৎসব ঘিরে স্থানীয়দের ভক্তি আর আনন্দ উদযাপন ছিল চোখে পড়ার মতো। সাজানো গোছানো মহিষ আর ঘোড়া নিয়ে মাঠে নামেন প্রতিযোগীরা। বৃষ্টি ভেজা আবহাওয়াতেও প্রাণবন্ত হয়ে ওঠে মহিষ ঘোড়দৌড় প্রতিযোগিতা। দর্শকের উল্লাস আর উৎসাহে প্রতিযোগীরা প্রাণপণ ছুটিয়ে নিয়ে যান তাদের বাহন। প্রতিযোগিতা শুরু হলে ভেড়া আর ঘোড়া দ্রুত রাস্তা পার হতে থাকে। কৃষকদের জন্য এই প্রতিযোগিতা আনন্দ আর বিনোদনের বড় উপলক্ষ। তারা কাজের ফাঁকে বছরে একবার মেতে ওঠেন এই খেলায়। দর্শকদের মধ্যে ছিলেন অনেক নারীও, যারা প্রতিযোগীদের উৎসাহ দিতে হাজির হয়েছিলেন। মহিষ আর ঘোড়দৌড় খুব ভালো লেগেছে। এবছর কয়েকজন নারীও প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তাদের উৎসাহ দিতেই আমরা এখানে এসেছি। প্রতিযোগিতার পাশাপাশি বৌদ্ধ মন্দিরে চলে ভক্তদের পূজা অর্চনা, কেননা এই প্রতিযোগিতার পেছনে রয়েছে অন্যরকম এক গল্প। কম্বোডিয়ানরা বিশ্বাস করেন এই সময় মৃত আত্মারা পৃথিবীতে ফিরে আসেন। তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে ভাত, পানি, কেক ও টাকা উৎসর্গ করেন, যেন তাদের আত্মা শান্তি পায় আর জীবিতদের জন্য আশীর্বাদ পাঠায়। এটি এক ধরনের পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা জানানোর উৎসব। আমি আজ খাবার উৎসর্গ করেছি আমার পূর্বপুরুষদের জন্য। তাদের কাছে প্রার্থনা করেছি যেন তারা আমাদের সন্তানদের সুখ আর ব্যবসায় সাফল্য দিয়ে আশীর্বাদ করেন। কম্বোডিয়ার বিখ্যাত বৌদ্ধ মন্দির বিহার সোর প্যাগোডা নিয়ে স্থানীয়দের বিশ্বাসও গভীর। অনেকে মনে করেন এই প্যাগোডায় প্রার্থনা করলে মনোবাসনা পূর্ণ হয়। তাই প্রতি বছর 2 সপ্তাহ ধরে চলে এই আয়োজন। নিজেদের পূর্বপুরুষদের স্মরণ করার পাশাপাশি আনন্দে মেতে ওঠেন শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। লন্ডনে বাংলা টাউনের ব্রিকলেন বললেই চোখের সামনে ভেসে ওঠে ব্রিটেনের কারি শিল্পের উত্থানের গল্প। একসময় যে শিল্প ব্রিটিশ অর্থনীতিতে রেখেছিল বিশেষ ভূমিকা, সময়ের আবর্তে তা হারাতে বসেছিল জৌলুস। 3 দিন ব্যাপী ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল আয়োজনের মধ্যে দিয়ে আবারও ভোজন রসিকদের ব্রিকলেনে ফিরিয়ে আনার চেষ্টা। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদনে। শত শত মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে ব্রিটেনের কারি ক্যাপিটাল খেতাব পাওয়া ব্রিকলেন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে এবং বাংলা টাউন বিজনেস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয় 3 দিনব্যাপী কারি ফেস্টিভ্যাল। সাংস্কৃতিক পরিবেশনা, বাহারি আয়োজন আর রঙিন শোভাযাত্রায় উৎসব মুখর হয়ে ওঠে পরিবেশ। 19শে সেপ্টেম্বর শুরু হওয়া এই উৎসবের মূল দিন ছিল রোববার। কারি ফেস্টিভ্যালের উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। অনুষ্ঠানে আগত অতিথিরা কারি শিল্পকে আরো সমৃদ্ধ করার প্রত্যয়ে নানা দিক নির্দেশনা তুলে ধরেন। আমি কারি ব্যবসা বা ইন্ডাস্ট্রিকে সমর্থন দিয়ে আরো এগিয়ে নিতে চাই। পেশায় রয়েছে হাজার হাজার মানুষ, যুক্তরাজ্য জুড়ে রয়েছে হাজার হাজার দোকান, যা দেশটির অর্থনীতিতেও ভূমিকা রাখছে। আমি এই ফেস্টিভ্যালে এভাবেই সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করব। 9 বছর পরে কারি ফেস্টিভ্যাল আবার ব্রিকলেনে ফিরে এসেছে, তো এটা জানতে পেরে খুব ভালো লাগছে। আমি খুবই আনন্দিত এটা যাতে বারবার আবর্তিত হতে থাকে এবং আজন্ম চলতে থাকে, কারণ এই কারি ইন্ডাস্ট্রির পিছনে আমাদের মাইগ্রেন্ট কমিউনিটি, বিশেষ করে আমাদের যে সিলেটি কমিউনিটি আছে, তাদের বিশাল অবদান আছে। 9 বছর পর কারি ফেস্টিভ্যাল আয়োজন হওয়ায় খুবই ভালো লাগছে। সামনে এই আয়োজন আরো বড় পরিসরে করার চেষ্টা থাকবে। বাংলাদেশি খাবারের স্বাদ নিতে ব্রিকলেনে আসা ভোজন রসিকরাও তুলে ধরেন তাদের অনুভূতির কথা। আমরা সবাই এখানকার খাবার ভীষণ পছন্দ করি। এখানে যারা খাবার পরিবেশন করছেন তাদের ব্যবহারও অনেক ভালো। আমি এখানে আসতে ভালোবাসি। এখানকার বাঙালি খাবারের স্বাদ দুর্দান্ত। ব্রিকলেনের এই উৎসব মুখর পরিবেশ আমার খুব ভালো লাগে বলেই আমি এখানে এসেছি। সবশেষ 2016 সালে অনুষ্ঠিত হয়েছিল কারি ফেস্টিভ্যাল। এটি শুধুমাত্র একটি উৎসবই নয়, বরং এটি প্রমাণ করেছে বাংলা টাউন এখনো বহন করছে কারি শিল্পের ঐতিহ্য, স্বাদ আর বৈচিত্র্যের প্রাণবন্ত ছাপ। বাংলাদেশিদের শ্রমে গড়া কারি শিল্প এখন নানামুখী সংকটে। লোকবল কম, আর্থিক খরচ সবকিছু মিলিয়ে রেস্টুরেন্ট বন্ধ হওয়ার পথে। নানা আয়োজন, নানা উদ্যোগ এখন সেই ঐতিহ্যকে আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য কাজ করছে কাউন্সিল সহ বাংলাদেশি নানা সংগঠন। শোয়েব কবির, সময় সংবাদ, ব্রিকলেন, লন্ডন। গাছ মানেই শুধু সবুজ ছায়া নয়, হতে পারে এক একটা জীবন্ত শিল্পকর্ম। বেলজিয়ামের উত্তরাঞ্চলের সলিটেয়ার ফার্মে গ্রীষ্মের শেষে গাছকে ছেটে সাজিয়ে তোলা হচ্ছে রূপকথার মতো ভঙ্গিমায়, যেন প্রকৃতি আঁকছে নিজের ক্যানভাস।
150 হেক্টরের এই খামারে আছে প্রায় 500 প্রজাতির বৃক্ষ। গাছের ডালপালা ছেটে শৈল্পিক ভঙ্গিমায় সাজিয়ে তৈরি হচ্ছে রূপকথার মতো দৃশ্যপট। বেলজিয়ামের সলিটেয়ার ফার্মের কোনো গাছ 1 দশক, আবার কোনো গাছ দাঁড়িয়ে আছে কয়েক প্রজন্ম ধরে। সলিটেয়ার ফার্ম মূলত এমন একটি খামার যেখানে প্রধান ফোকাস থাকে এক একটি গাছকে স্বতন্ত্রভাবে চাষ, পরিচর্যা এবং সাজিয়ে রাখা। প্রতিটি গাছকে যথাযথ জায়গা দেওয়া হয় যেন তার আকৃতি, বৃদ্ধি এবং সৌন্দর্য সর্বোচ্চভাবে ফুটে ওঠে। 150 হেক্টরের এই খামারে আছে প্রায় 500 প্রজাতির বৃক্ষ। এর মধ্যে পাইন, গিঙ্গো বিলোবা থেকে শুরু করে ম্যাগনোলিয়ার মতো গাছও আছে। গেল 10 বছরে শত শত গাছকে ছাঁটা হয়েছে অভিনব আকারে, যেন জীবন্ত ভাস্কর্য। গ্রাহকের ধরন ভিন্ন ভিন্ন। প্রায় মানুষ এখানে তাদের বাগান স্থপতি নিয়ে আসে এবং এই আকৃতিগুলো থেকে অনুপ্রেরণা পায়। কখনো কখনো তারা সম্পূর্ণ পরিকল্পনা পরিবর্তন করে এবং নিজেদের জন্য একটি স্বপ্নের দুনিয়া তৈরি করতে চায়। কখনো কখনো এই বাগানগুলো দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এক একটি গাছ যেন অনন্য শিল্পকর্ম, আর তাই স্থপতি, সিনেমা নির্মাতা থেকে শুরু করে বৃক্ষপ্রেমীদের কাছে রয়েছে আলাদা কদর। কোনো গাছের বাজার মূল্য ছাড়িয়েছে 10,000 ইউরোর বেশি। সলিটেয়ার ফার্মের যত্ন আর দীর্ঘমেয়াদী পরিচর্যায় থাকা এসব গাছ যেন বদলে দিয়েছে প্রকৃতির আলোকচিত্র প্রদর্শনী। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে গাছগুলোর রং, আকার আর ভঙ্গিমায়ও আসে ভিন্নতা, যা দর্শকদের সামনে হাজির করে নতুন নতুন চমক। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। শরৎ ঋতুতে হলুদ হয়ে যায় চীনের বেইজিং শহর। ডাল থেকে খসে পড়া জিঙ্কো ও ম্যাপল গাছের পাতা দেখে মনে হয় প্রজাপতির দল নৃত্য করছে। বেজিংয়ের বাসিন্দারা এই ঋতুতে বিভিন্ন পার্ক ও ঐতিহাসিক স্থানে ভ্রমণে যেতে পছন্দ করেন। জিয়াংশান পর্বত এবং ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন সহ শহরের পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের প্রচুর ভিড় দেখা যায়। চীনের বেইজিং শহরের জিঙ্কো গাছের হলুদ পাতা দেখে মনে হতে পারে বসন্তকাল, কিন্তু সেখানে এখন শরৎকাল। এই ঋতুতে জিঙ্কো গাছের পাতা সবুজ থেকে হলুদ রং ধারণ করে। এই গাছের সোনালী রঙের পাতাগুলো যখন ডাল থেকে খসে পড়ে তখন সেগুলোকে নৃত্যরত প্রজাপতির মতো দেখায়। এ কারণে পর্যটকদের আকর্ষণের জায়গায় পরিণত হয়েছে বেইজিংয়ের অলিম্পিক সেন্টার। তবে ম্যাপল গাছের লাল রঙের পাতা ঝরে পড়া দৃশ্য হৃদয় কেড়ে নেয় দর্শনার্থীদের। এ ঋতুতে জিয়াংশান পর্বত এবং ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন সহ বেইজিংয়ের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় জমায় দর্শনার্থীরা। বিশেষ করে পশ্চিম বেইজিং প্রকৃতিপ্রেম এবং আলোকচিত্রী উভয়কেই মোহিত করে। শরতের নীলাকাশ আর মনোরম তাপমাত্রায় বেইজিংয়ের বাসিন্দারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন পার্ক ও ঐতিহাসিক স্থান ভ্রমণে যেতে পছন্দ করেন। শেখ সাদি মারজান, সময় সংবাদ। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ঘোষণা হয়নি বিসিবি নির্বাচনের কাউন্সিলর তালিকা। আবেদন জমা নির্ধারিত সময়ের পর দেয়া হলেও জমা রাখা হয়েছে সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদের ফর্ম। কেন এমন অনিয়ম করা হয়েছে তার সদুত্তর দিতে পারেননি বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। একক সিদ্ধান্তে কাউন্সিলরশিপ জমা দেওয়ার তারিখ বাড়িয়েছেন আমিনুল ইসলাম বুলবুল বলেও জানান তিনি। মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকা 4 ক্লাবের কাউন্সিলর তালিকা চূড়ান্ত হলেও তা জানায়নি বোর্ড। কাউন্সিলরশিপ চূড়ান্ত করা নিয়ে দিনভর নাটকীয়তা। বিসিবি ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার সন্ধ্যা 6টায় ছিল শেষ সময় কাউন্সিলরশিপ আবেদন জমা দেওয়ার। এরপরই প্রকাশ করার কথা খসড়া তালিকা। কাউন্সিলরশিপ চূড়ান্ত করা নিয়ে বোর্ড সভা হওয়ার কথা ছিল সন্ধ্যা 6টায়, যা পরবর্তীতে শুরু হয় রাত 9টায়। 2.5 ঘন্টা মিটিংয়ের পরও খসড়া তালিকা প্রকাশ করতে পারেনি বিসিবি, জানিয়ে কোনো সদুত্তর দিতে পারেনি বোর্ড। তালিকা প্রকাশ থেকে শুরু করে এই পুরো জিনিসটাই আসলে ইলেকশন কমিশন করবে। দায়িত্বটা ছিল, সে দায়িত্বটা সংবিধান অনুযায়ী আমাদের হলো কাউন্সিলরের চিঠিটা দেওয়া এবং তাদের কাছ থেকে এটা রিসিভ করে এটাকে ফরওয়ার্ড করে দেওয়া টু ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের শিডিউল অনুযায়ী ওনারা এটা তালিকা প্রকাশ করবে। কাউন্সিলরশিপ আবেদন জমা দেওয়ার শেষ সময় সন্ধ্যা 6টা হলেও সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিবাদমান 4 ক্লাবের একটির পক্ষ থেকে কাউন্সিলরশিপ আবেদন করেছেন রাত 9টায়। সময় পেরিয়ে গেলেও বোর্ড কি করে আবেদন জমা নিয়েছে তার মন গড়া ব্যাখ্যা দিলেন ইফতেখার মিঠু। একটা কাউন্সিলরের নাম পরে এসছে, যেটা আমরা নোট আকারে দেওয়া হবে, যে নোট আকারে যে 9টার সময় এটা এসে পৌঁছেছে
হ্যাঁ, এই নোট আকারেই ইলেকশন কমিশনের কাছে চল, যেটা যখন আমার কাছে এখন তো ইটস বিং প্রিপেয়ার্ড, যেটা যেই সময় রিসিভ করেছে সেটা দিয়েই এটাকে পাঠানো হবে। অনিয়ম করা হয়নি ব্যাপারটা, না একসেপ্ট করা হয়নি। আমরা যেভাবে পাঠানো হচ্ছে, ভেরি সিম্পলভাবে পাঠানো হচ্ছে, এই অমুক তারিখে এইগুলি যাচ্ছে, উনি সর্বময় ক্ষমতার অধিকারী হিসাবে এটা অ্যাপ্রুভ করে বাড়িয়ে দিয়েছে। মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকা 4 ক্লাবের কাউন্সিলরশিপের সুরাহা হলেও তা প্রকাশ করেনি বোর্ড। শেষ বোর্ড সভায় আলোচনা হয়েছে আসন্ন বিপিএল নিয়েও। আমরা টার্গেট করছি ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল হবে। এখানে অনেক কাজ আছে, সো সেটা নেক্সট বোর্ডের উপর বর্তাবে। 1398 crore ইনক্লুডিং এফডিআর, ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ ইন ব্যাংক, এইসব নিয়ে প্রায় 1400 কোটি টাকা আপনার রেখে দেওয়া হচ্ছে। খসড়া ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে যাওয়ায় শঙ্কা তৈরি হয়েছে পূর্ব ঘোষিত 6 অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়েও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ভারতের সিরিজ বাতিলের প্রতিশোধ নেওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। টিম ইন্ডিয়ার আনবিটেন রান থামাতে পারলে ফাইনালেও এক পা দিয়েই রাখবে লিটন কুমার দাসের দল। এই এশিয়া কাপে শেষবার মেন ইন ব্লুরা হেরেছিল টাইগারদের কাছেই। এটাও সেই ম্যাচের অনুপ্রেরণা হবে বাংলাদেশের জন্য। দুবাই থেকে সাব্বির মিথুন জানাচ্ছেন বিস্তারিত। এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের যে প্রস্তুতি নেয়ার কথা ছিল, সেই প্রস্তুতিতে একটা ধাক্কা লাগে টিম ইন্ডিয়ার হঠাৎ করে ট্যুর বাতিলের কারণে। সেই ট্যুর বাতিলের কোনো এক্স্যাক্ট কারণ এখন পর্যন্ত টিম ইন্ডিয়া জানায়নি, এবং বাংলাদেশ দলও কেন তাদের সেই নির্ধারিত সিরিজটি খেলতে পারলো না সে কারণটা এখনও তাদের কাছে অজানা। তবে সেই টিম ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ প্রতিশোধ নিতে পারে এশিয়া কাপের মঞ্চে। তাদের বিপক্ষে যদি একটা ভালো জয় উপহার দিতে পারে, তাহলে আনবিটেন মেন ইন ব্লু যেমন হারবে, ঠিক তেমনি বাংলাদেশ দলের জন্য এশিয়া কাপের ফাইনালটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। লিটন কুমার দাসের দল এর আগেও বহুদেশীয় টুর্নামেন্টে ভারতের বিপক্ষে বেশ ভালো খেলার অতীত রয়েছে। তবে টিম ইন্ডিয়ার এগেনস্টে টি-20তে যে একমাত্র জয়, সেটা সেই দিল্লিতে। এরপর থেকে এই ফরম্যাটে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। এবারও কাজটা কঠিন। এশিয়া কাপে তারা যে ধরনের ক্রিকেট খেলছে, তাতে বাংলাদেশ নিঃসন্দেহে আন্ডারডগ হয়েই নামবে। তবে যেহেতু ক্রিকেট, সেহেতু এখানে নিশ্চিতভাবে কোনো কিছু বলার সুযোগ নেই, এবং লিটন কুমার দাসের জন্য এখন একটা বড় সুযোগ ভারতকে হারিয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দেয়ার। এবং তা যদি তারা করতে পারে, তাহলে যেমন এশিয়া কাপের ফাইনাল ঠিক হবে, ঠিক তেমনি বাংলাদেশ দলকেও হয়তো নতুনভাবে চিনবে বিশ্ব ক্রিকেট। বাংলাদেশ দল এই ম্যাচের আগে নিজেদের অনুপ্রেরণা খুঁজে পেতে পারে সবশেষ এশিয়া কাপের মঞ্চ থেকে। কলম্বোতে সাকিব আল হাসানের নেতৃত্বে এই ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এরপরে আবারও আরেকটা এশিয়া কাপের মঞ্চ। এবারও বাংলাদেশ দল দারুণ একটা ছন্দে রয়েছে। শ্রীলঙ্কাকে হারানোর পরে দলের যে অবস্থা, তাতে মোমেন্টামটা তাদের পক্ষেই রয়েছে। লিটন কুমার দাসের দল কতটুকু দলগতভাবে তৈরি, এবং টিম ইন্ডিয়াকে তারা প্রথমবারের মতন হারের স্বাদ দিতে পারবে কিনা, সব কিছুর উত্তর মিলবে এই দুবাইতে। লিটন কুমার দাসদের সামনে সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার বিকল্প নেই। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে অসন্তুষ্ট অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুতি আরও ভালো হওয়া প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি। বিশ্বকাপের দল থেকে সুমনাকে বাদ দেয়া নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য কোচ ও ক্রিকেটারের। এদিকে বিশ্বকাপ থেকে ঘরোয়া ক্রিকেট থেকে বিরতি নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন অধিনায়ক জ্যোতি। ভারতে বসতে যাচ্ছে নারী বিশ্বকাপ। দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক ফটো সেশনে নারী ক্রিকেট দল। হোম অব ক্রিকেটে হাস্যোজ্জ্বল জ্যোতি নাহিদারা। যদিও কিছুটা আক্ষেপ নিয়ে বিশ্বকাপের বিমান ধরবে বাংলাদেশ দল। বিগ মিশনের আগে অনুশীলন ক্যাম্প করেছে নারী দল। একটি সিরিজও খেলেছে অনূর্ধ্ব 15 পুরুষ দলের সঙ্গে। যদিও সেখানে ভালো প্রস্তুতির সুযোগ পায়নি টাইগ্রেসরা। নারীদের দুই দল লাল ও সবুজ দলকে হারায় অনূর্ধ্ব 15 পুরুষ দল। পরে সিরিজও জিতে নেয় ছেলেরা। প্রস্তুতির ঘাটতির কথা অকপটেই স্বীকার করলেন অধিনায়ক। মূল পর্বে নামার আগে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে দুটি অনুশীলন ম্যাচই ভরসার নাম জ্যোতিদের। বড় টুর্নামেন্টের আগে ইন্টারন্যাশনাল সিরিজ ডেফিনেটলি নিডেড, বাট আইডিয়াল হয়নি হয়তোবা, বাট স্টিল বাংলাদেশে যত ধরনের ফ্যাসিলিটি
ফ্যাসিলিটিস আছে আমি যেটা মনে করি সব ধরনের ফ্যাসিলিটিস আমরা 100 মানে বলবো শতভাগ দিয়ে আমরা চেষ্টা করছি সেগুলো নেওয়ার জন্য। যেহেতু আমরা নেক্সট দুইটা হচ্ছে প্র্যাকটিস গেম খেলবো ইয়ের সাথে শ্রীলঙ্কা এবং হচ্ছে সাউথ আফ্রিকার সাথে, আমার কাছে মনে হয় এই দুইটা ম্যাচ আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি থাকবে টিমটাকে একটু রিভাইজ করা ডেফিনেটলি এবং বিভিন্ন কম্বিনেশন ট্রাই করা। এদিকে বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। অভিজ্ঞ ক্যাম্পেইনার জান্নাতুল সুমনার পরিবর্তে দলে নেওয়া হয়েছে অফ স্পিনার নিশিতা আক্তারকে। মূলত পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাঁ-হাতি ব্যাটারদের বিরুদ্ধে বল করতে না চাওয়ায় সুমনাকে বাদ দেওয়া হয়েছে বলে জানান কোচ সরওয়ার ইমরান। আমাদের মেইন খেলা হলো পাকিস্তান আর শ্রীলঙ্কার সাথে, আমাদের একটা অফ স্পিনার লাগবে যে লেফটিরে বল করতে পারে, জাস্ট এই লেফটিকে বল করতে পারে। আর যেই অফ স্পিনারকে নেওয়া হয়েছে তার অ্যাকুরেসি, তার থিঙ্কিং, তার সাহস অন্যরকম। যদিও কোচের এমন মন্তব্যের পাল্টা জবাব সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এক পোস্টে দেন সুমনা। সেখানে তিনি উল্লেখ করেন দল আর দেশের জন্য পারফর্ম করেও উপেক্ষিত হওয়াটা অপ্রত্যাশিত। অতিরিক্ত ক্লান্তি আর অসুস্থতা থেকে সেরে না ওঠার কারণে এমন হয়েছে বলে কোচের মন্তব্যের পাল্টা জবাব দেন সুমনা। লাস্ট 6 মান্থ ধরে আমি বলবো টানা ক্রিকেট খেলতেছি। এদিকে বিশ্বকাপে যাওয়ার আগে ঘরোয়া ক্রিকেট থেকে বিরতির কথা জানালেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মূলত জাতীয় দলে সার্ভিস দিতে আর ওয়ার্কলোড ম্যানেজ করতেই এমন সিদ্ধান্তের কথা জানান ক্যাপ্টেন। কতটুকু খেললে আমি পরবর্তীতে ইন্টারন্যাশনাল ম্যাচে যে বা ইন্টারন্যাশনাল কোনো সিরিজে আমি অ্যাভেলেবেল থাকতে পারবো বা আমার বেটার পারফরমেন্সটা দিতে পারবো, এই জন্য এই ডিসিশনটা মেক করা। কারণ হচ্ছে আলটিমেট হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে প্রথম প্রায়োরিটি তো হচ্ছে ন্যাশনাল ডিউটি। সো ওই জায়গাটাতে যদি আমি নিজেকে ফিট না রাখতে পারি, অ্যাভেলেবেল না রাখতে পারি, সেটা আমি বলবো টিমের জন্য অনেক ক্ষতিকর হবে। আগামী 30 সেপ্টেম্বর মাঠে গড়াবে নারী ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। তাজিন খন্দকার, সময় সংবাদ। আজ শুরু হচ্ছে ফেডারেশন কাপ। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ফর্টিস এফসি। চ্যালেঞ্জ কাপ জিতে মরশুম শুরু করা কিংস এ ম্যাচেও জয় পেতে আত্মবিশ্বাসী। অন্যদিকে গেল মরশুমের মতোই বসুন্ধরাকে রুখে দিতে চায় ফর্টিস। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু বিকেল 3:15টায়। একই সময়ে কুমিল্লার অন্য ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে মাঠে নামবে লিগ চ্যাম্পিয়ন মোহামেডান। ফেডারেশন কাপে গেল মৌসুমটা যেখানে শেষ করেছিল বসুন্ধরা কিংস, ঠিক সেখান থেকেই শুরু করতে চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শিরোপা ধরে রাখার মিশনে কিংসের প্রথম প্রতিপক্ষ ফর্টিস এফসি। নতুন মৌসুমে কিংস ডেরায় এসেছে বেশ কিছু পরিবর্তন। ম্যাচের আগে অনুশীলনে এদিন দলের নতুন সেন্সেশন কিউবা মিচেলের সঙ্গে কিংসের জার্সিতে দেখা যায় অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ে আলো ছড়ানো জায়ান আহমেদকে। যদিও ফেডারেশন কাপ কিংবা প্রিমিয়ার লিগে মধ্যবর্তী দল বদলের আগে কিংসের হয়ে খেলার সুযোগ নেই তার। 10 জনের দল নিয়েও চ্যালেঞ্জ কাপের শিরোপা দিয়ে দুর্দান্ত মৌসুম শুরু করা কিংস ফেডারেশন কাপের প্রথম ম্যাচেও জয় তুলে নিতে চায়। পুরনো ডোরিয়ালটনকে ফিরিয়ে আনার পাশাপাশি ইমানুয়েল সানডে ও টনি রাফায়েল আগুস্তোদের নিয়ে ভারসাম্যপূর্ণ কিংসের স্কোয়াড। সেই সঙ্গে দলটার শক্তির বড় জায়গা দেশি ফুটবলারদের সক্ষমতা। জয় ছাড়া কিছুই ভাবছেন না কিংস কোচ। এই ম্যাচে কিংস জার্সিতে অভিষেকের অপেক্ষা কিউবা মিচেল। আমাদের সামনে ফেডারেশন কাপ আছে, তো ওখানে যেটা কনফিডেন্সটা সামনে ম্যাচগুলোতে কাজ দেবে, কারণ সিজন ওপেনিং ম্যাচ ছিল, তো এই ম্যাচটা আমরা জিততে পারছি, তো আলহামদুলিল্লাহ। এবং এই ধারাটা আমরা সামনে যে টুর্নামেন্টগুলো আছে অব্যাহত রাখতে চাই। এবং আপনারা জানেন গতবার থেকে আমাদের টিম এবার অনেক শক্তিশালী, আগের থেকে অনেক, তো চেষ্টা করবো সামনে যে ট্রফি আছে জেতার জন্য। আমার খেলোয়াড়রা দুর্দান্ত খেলেছে, ধারাবাহিকভাবে এই খেলাটা চালিয়ে যেতে চাই। আগে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে ভাবতে চাই না। ফর্টিস ভালো প্রতিপক্ষ, তবে আমাদের ফুটবলাররা আত্মবিশ্বাসের তুঙ্গে। আশা করি জয় দিয়েই ফেডারেশন কাপ শুরু করতে চাই। তবে কিংসকে ছেড়ে কথা বলবে না ফর্টিস এফসি। গেল মৌসুমে ফেডারেশন কাপে বসুন্ধরার বিপক্ষে তাদের জয় যোগাচ্ছে বাড়তি অনুপ্রেরণা। এবারও কিংসকে হারিয়ে মৌসুমটা শুরু করতে চায় ফর্টিস, আর আস্থার প্রতিদান দিতে চান সাফের কোটায় লোকাল ফুটবলার হিসেবে খেলার সুযোগ পাওয়া নেপালের অনন্ত তামাং। ফর্টিস সবসময় জয়ের জন্য খেলে, কখনো ড্রর উদ্দেশ্য নিয়ে আমরা যাই নাই। প্রতিটা বছর চ্যাম্পিয়ন টিমগুলোর সাথে জয় এবং লিগের সেরা টিমের সাথে জয় এটাই প্রমাণ করে আমরা জয়ের জন্য কালকে মাঠে নামবো। বাংলাদেশের ক্লাবের হয়ে এটি আমার প্রথম ম্যাচ হতে যাচ্ছে। ক্লাব আমার উপর যে আস্থা রেখেছে তার প্রতিদান দিতে চাই। কোচ বলেছে স্বাভাবিক খেলাটাই খেলতে, আমরা তাই চেষ্টা করব। এদিকে ফেডারেশন কাপের অন্য ম্যাচে মাঠে নামবে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। সাদা কালোদের প্রতিপক্ষ পুলিশ এফসি। হার দিয়ে মৌসুম শুরু করলেও এই ম্যাচে জয় তুলে নিতে চায় আলফাজ বাহিনী। যদিও কুমিল্লায় তাদের কঠিন পরীক্ষা নেবে পুলিশ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ ছিল ভোরের সময়।